হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাহিল একাডেমি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ব্যাকরণ নিয়ে আলোচনা করব। আমরা জানি ব্যাকরণের কাজই হচ্ছে ভাষাকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সাজানো। ব্যাকরণকে আবার ভাষার সংবিধানও বলা হয়। ব্যাকরণকে বিশ্লেষণ করলে আমরা পাই বি যোগ আ যোগ ক্রি যোগ অন, যা ব্যাকরণ যেহেতু একটি পারিভাষিক শব্দ, এটি তৎসম শব্দ থেকে এসেছে, তাই এর উৎপত্তিগত অর্থ হচ্ছেন বিশেষভাবে বিশ্লেষণ। সুতরাং আমরা বাংলা ব্যাকরণ বলতে বুঝি যে শাস্ত্র পাঠ করলে আমরা বাংলা ভাষা সুষ্ঠু সুন্দরভাবে লিখতে পড়তে এবং বলতে পারি তাকে বাংলা ব্যাকরণ বলা হয়। এই বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছেন চারটি। এখন আমরা যদি এমসিকিউতে অনেক সময় দেখা যায় যে এরকম দিয়ে দেয় বাংলা ব্যাকরণের মৌলিক অংশ কয়টি বা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি দিয়ে 3, 4, 5, 6 এরকম দেয়, তখন আমরা অনেক সময় জানা সত্ত্বেও কিন্তু ভুল দিয়ে আসি। তাই এটা আমরা কিভাবে খুব ইজি মনে রাখতে পারবো এবং ভুলবো না সেটা দেখেন। বাংলা ব্যাকরণকে কিন্তু আমরা বিশ্লেষণ করলে দেখি 4টে বর্ণই আসে, বি যোগ আ যোগ ক্রি যোগ অন, এই যে 4টা। সুতরাং এই 4টা থেকে আমরা ইজি বলতে পারি যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছেন 4টি। এখন কি কি দেখেন, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, শব্দতত্ত্বকে আবার রূপতত্ত্ব বলা হয়, কারণ আমরা জানি শব্দের মূল অংশ হচ্ছে রূপ, সুতরাং শব্দতত্ত্বকে আবার রূপতত্ত্ব বলা হয়। তারপর হচ্ছে বাক্যতত্ত্ব বা পদক্রম। বাক্যতত্ত্বকে আবার পদক্রম কেন বলা হয় দেখেন, আমরা জানি বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে আবার এক একটি পদ বলে, সুতরাং বাক্যতত্ত্বকে আবার কি পদক্রম বলা হয়। তারপর হচ্ছে অর্থতত্ত্ব, এছাড়াও অভিধান তত্ত্ব, ছন্দ, অলঙ্কার, এগুলো ব্যাকরণের একটি আলোচ্য অংশ। এখন যদি আমরা বলি কোন কোন শব্দটি কোন তত্ত্বে আলোচনা করা হয়, যেমন ধরেন আমি যদি বলি যে বচন কোন তত্ত্বে আলোচনা করা হয়, এটা শোনার পর সবাই আমরা এটা ভাবি যে এটা কোন তত্ত্বে পড়ছি কিন্তু মনে নেই। যদি বলি উপসর্গ কোন তত্ত্বে আলোচনা করা হয়, মনে পড়বে না। তো এগুলো কিভাবে খুব সহজে আমরা মনে রাখতে পারি দেখেন, বিপরীতার্থক, সমর্থক, গৌণার্থক, মুখ্যার্থক, এই প্রত্যেকটা শব্দের সাথে কিন্তু একটা দেখেন একটা কমন বিষয় আছে, দেখেন সেটি কি থয়রেপ। যেগুলোর সাথে থয়রেপ যুক্ত আছে, কি কমন বিষয়টা হচ্ছে কি থয়রেপ। থয়রেপ দেখেন, এই থয়রেপটা আবার এখানে 4টার ভিতরে কোনটার ভিতরে আমাদের থয়রেপ আছে দেখেন, এই যে অর্থতত্ত্বে থয়রেপ আছে। সুতরাং আমরা বলতে পারি এগুলো সব অর্থতত্ত্বের আলোচ্য বিষয়, অর্থ। তারপর এটা দেখেন ধ্বনির পরিবর্তন, ধ্বনির পরিবর্তনকে কিন্তু আবার সন্ধি বলা হয়। তারপর নত্যবিধান, সত্যবিধান। এখন নত্যবিধান সত্যবিধানের ভিতরে তো ধ্বনির কথা নেই, নত্য এবং সত্যবিধানকে কিন্তু আবার নধ্বনি স্বধ্বনি বিধানও বলা হয়। সুতরাং এগুলো প্রত্যেকটার সাথে আবার ধ্বনি কথাটা কিন্তু কমন, তাই আমরা বলতে পারি দেখেন এই প্রত্যেকটার সাথে কি ধ্বনি কথাটা কমন। তাহলে এখানে ধ্বনিতত্ত্ব কোনটা দেখেন, এই যে ধ্বনি আছে কি ধ্বনিতত্ত্বে, সুতরাং এগুলো কি হবে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তারপরে দেখেন এক কথায় প্রকাশ, এই এক কথায় প্রকাশকে আবার আমরা কি বলি বাক্য সংকোচনও বলি। তারপর বাগধারা, বাচ্য, উক্তি। এখন এই প্রত্যেকটার ভিতরে কমন কি হচ্ছে ক, ক কথাটা মানে বাক্য কথাটা কিন্তু অন্তর্ভুক্ত আছে, সুতরাং এখানে এগুলো হবে কি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এখানে আমরা কয়টা পেলাম দেখেন 3টা, বাকি রইল কি আমাদের, তাহলে বাকি রয়েছে আমাদের দেখেন শব্দতত্ত্ব। এখন এই শব্দতত্ত্বটা আমরা কিভাবে চিনব, আমরা এই 4 জনের ভিতরে অলরেডি 3 জনকে চিনছি, তাই না? যদি আমরা 4 জন মানুষের নাম জানি এবং 4 জনের ভিতরে 3 জন আমাদের পরিচিত হয় এবং একজন অপরিচিত, এখন এই 4 জনও যদি একসাথে আসে তাহলে আমরা যে 3 জনকে চিনি পরিচিত এবং তাদের 4 জনের নাম জানি এবং 3 জন পরিচিত, তাহলে অচেনা যেজন সেই কিন্তু আমাদের বাকি যে নামটা হবে সেটা, তাহলে সেটা কি হবে এই শব্দতত্ত্ব। সুতরাং আমরা বলতে পারি অচেনা যেগুলো, যেমন উপসর্গ, উপসর্গের ভিতরে আমি যে 3টা কথা বলছি থয়রেপ বা ধ্বনি বাক্য, 3টার একটাও নাই, সুতরাং উপসর্গ কি হবে একটি শব্দতত্ত্ব। বচন, বচনের সাথে বচনে কিন্তু 3টার একটাও নাই, সুতরাং বচন হচ্ছে কি শব্দতত্ত্বের অন্তর্ভুক্ত। সো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটা দেখার পর ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আজকে পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার জন্য সবার অভিনন্দন রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।